নমস্তে এভরিওয়ান। আর আজকে লক্ষ্মী পুজোর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবযানী আর তোমরা দেখছো আমার চ্যানেল ইন্ডিয়ান ব্লগ উইথ দেবযানী। আর ব্লগের শেষে নিয়ে যাব আরেকটি দুর্দান্ত জায়গায়, সো স্টে টিউন উইথ মাই ব্লগ। কোজাগরী পূর্ণিমা শারদ পূর্ণিমা নামেও পরিচিত। আর এটি হলো এমন একটি ধর্মীয় উৎসব যা হিন্দু চন্দ্র মাসের আশ্বিন মাস পূর্ণিমা দিনে উদযাপিত হয়। ভারত, বাংলাদেশ এবং নেপালের বিভিন্ন অঞ্চলে এই দিনটি বিভিন্নভাবে পালন করা হয়। ভারতের কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশে এই দিনে কোজাগরী লক্ষ্মী মাতার আহ্বান করা হয়। হিন্দু সম্পদের দেবী লক্ষ্মী এই দিনে জন্মগ্রহণ করেন। আর বৃষ্টি দেবতা ইন্দ্রকে তার বাহন ঐরাবতের সাথেও পুজো করা হয় এই দিনে। এটা বিশ্বাস করা হয় যে শারদ পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণ ও গোপীরা রাস উৎসব করে থাকেন। আর এই দিব্য রাসে অংশ নিতে শিব গোপেশ্বর মহাদেবের রূপ ধারণ করেছেন। ব্রহ্মপুরাণ, স্কন্দ পুরাণ এবং লিঙ্গ পুরাণে এই রাতের বর্ণনা দেওয়া আছে। এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে অবতরণ করেন মানুষের কর্মকাণ্ড দেখার জন্য। কোজাগরীকে যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে বুঝবো যে এটি মানে হচ্ছে কে জেগে আছে। এটা বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী লক্ষ্মী মানুষের বাড়িতে যান এবং তারা জেগে আছেন কিনা পরীক্ষা করেন এবং জেগে থাকলে তাদের আশীর্বাদ করেন। নেপালে দিনটি কোজাগ্রত পূর্ণিমা নামে পরিচিত এবং এটি 15 দিনের দশাইন উৎসবের উদযাপনের সমাপ্তি ঘটানো হয়ে থাকে। কোজাগ্রত নেপালি ভাষায় অনুবাদ করলেও কে জেগে আছে সেটাই বোঝানো হয়। পূর্ব ভারতের ঐতিহ্যের মতো নেপালি হিন্দুরা সারা রাত জেগে দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আত্মীয়দের কাছ থেকে দশায়নের টিকা বা ললাট লিখন গ্রহণের শেষ দিন থাকে এই শারদ পূর্ণিমা। শুধুমাত্র পূর্ব বাংলা এবং নেপাল বাংলাদেশেই যে এই কোজাগরী লক্ষ্মী পুজো পালন করা হয় তা নয়, উড়িষ্যাতেও এই শারদ পূর্ণিমাটি একটি বিশেষ কারণে পূজিত হয়, সেটাও আমরা শুনে নেব। মহালক্ষ্মী নমস্তে, নমো মহালক্ষ্মী দিব্যায় নমঃ। ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শিবে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তে, নমো পদ্মালয়ে সর্বসুখ প্রদায়িনী দুঃখনাশিনী মহালক্ষ্মী নমঃ। হ্যাঁ, উড়িষ্যায় এই পুজো কেন করা হয় আর কারা করেন? এই দিনে অবিবাহিত মহিলারা তাদের উপযুক্ত পাত্র অথবা বেটার হাফ পাওয়ার জন্য বিশ্বাস নিয়ে উপবাস করেন। আর এই উৎসব উপলক্ষে চন্দ্রদেবের পুজো করা হয়। ভোরবেলা চাঁদ অস্তমিত হলে পুজো শুরু হয়। পুজোর সময় একটি কুলো, যেটা বাঁশের তৈরি করা হয়, সেটি ব্যবহার করা হয় এবং কুলোয় ভরা হয় চাল, আখ, পান, সুপারি, শসা, নারকেল এবং অন্যান্য 7টি ফল। এবং সন্ধ্যায় তারা আবার এই পূর্ণিমার পুজো করে। আর সকালের ভাজা ধানের সাথে ফল, দই, গুড় দিয়ে একটি থালা তৈরি করে তুলসী মায়ের সামনে চন্দ্রদেবতাকে নিবেদন করে তাদের উপবাস ভঙ্গ করে। এরপর পূর্ণিমার আলোয় মেয়েরা খেলাধুলা, গান ইত্যাদি করে এই দিনটি উদযাপন করে। অন্যান্য প্রদেশেও যেমন উত্তর ও মধ্য ভারতে, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে
এই পূর্ণিমার রাতে বা শারদ রাতে ক্ষীর তৈরি করা হয় এবং সারা রাত খোলা ছাদের কর্নারের বা কোনো একটি জায়গায় চাঁদের আলোর নিচে রাখা হয়। পরের দিন ক্ষীরটি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। এটি বিশ্বাস করা হয় যে রাতের চাঁদ থেকে অমৃতের ফোঁটা ক্ষীরে পতিত হয়। এই শারদ পূর্ণিমা আমাদের জীবনে একটি পজিটিভ ভাইব বহন করে। তো আরও অনেক গল্প বাকি রইল, কোনো আরও একটি ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন চলছে পুজো পাঠ যজ্ঞের পালা। তোমার হাতে দেওয়া বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প আর ভুয়ালি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। জীবনী পুজে বাজনা সরে, ওম শক্তিনা ইন্দ্রবিদ্যুৎ সমাহা শক্তিনা পুষ্প বিশ্ববিদ্যালয় শক্তিনা তারিষ্ট নিমি শক্তিনা বৃহস্পতি দদাতু। ওম শান্তি। সবাই মিলে গোছাগাছি করে এই পুজোয় আমরা অংশগ্রহণ করেছিলাম আর মা দেবী লক্ষ্মীর আরাধনা করেছিলাম। কারণ দেবী হলেন লক্ষ্মী সুখ সমৃদ্ধি সম্পত্তি ঐশ্বর্যের প্রতীক। আবার তিনি চঞ্চলাও বটে। যেখানে অহংকার অনিয়ম বাস করে সেই স্থান ত্যাগ করেন দেবী লক্ষ্মী। বাড়ির সবাই মিলে আমরা আয়োজন করেছিলাম, দেবীর আহ্বান করেছিলাম আর সাজিয়েছিলাম। আর দেবী লক্ষ্মীর পিছনে যে সাজটা আমি করেছিলাম সেটা সম্পূর্ণ নিজের হাতে। আর এটা কিভাবে করেছিলাম সাজিয়েছিলাম সেটা দেখে নাও। আর এইটা হচ্ছে একটা কঞ্চি, সেটাতে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে কিভাবে সাজিয়েছিলাম তোমরা ডিটেলস দেখতে পাবে। আর চলো তোমাদের নিয়ে চলে যায় আজকে কলকাতার একটি বিখ্যাত মার্কেট, হগ মার্কেট, যেটি এখন নিউ মার্কেট নামেও পরিচিত। সেখান থেকে আমি কি কিনেছি আর কিভাবে এই সাজটা সাজিয়েছি দেবীকে আহ্বান করতে সেটা দেখায়। আর এইটা হচ্ছে বৃহৎ একটা কলকাতার পুরনো মার্কেট, হগ মার্কেট। ছোটবেলা থেকে শুনেছি এই হগ মার্কেট এমন একটা মার্কেট যেখানে নাকি বাঘের দুধ খুঁজলেও পাওয়া যায়। যাই হোক, এই মার্কেটে এমন কিছু জিনিস নেই যেটা পাওয়া যায় না। ভারতবর্ষে এমনকি সারা বিশ্বের কোনো কিছু যদি তুমি চাও আর সেটা তুমি পাবে না নিউ মার্কেট বা হগ মার্কেটে গেলে, এটা হতেই পারে না। এবং ভীষণ সস্তায় এই ফুটের পাশে, মানে মার্কেটের বাইরের ফুটে ভীষণ সস্তায় অনেক অনেক সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী তোমরা পেয়ে যাবে। তো কলকাতাতে এলেই স্প্ল্যানেডে হগ মার্কেট বা নিউ মার্কেটে তোমরা অবশ্যই চলে এসো। আর আমি অনেক কিছু জিনিস এইখান থেকেই সংগ্রহ করি। তো পুজোর জন্য আমি ভাবলাম যে ফুল আর যে বাকি যে সামগ্রীগুলো এইখান থেকে গিয়েই কালেক্ট করি। তাই চলে গেছিলাম ঠিক পুজোর আগেই এই হগ মার্কেটে। তো চলো আমি কি কিনছি, কিভাবে সাজাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই লম্বা টানা লাল বিল্ডিংটাই হলো পুরনো হগ মার্কেট। আর এই লাল রং আর সবুজ রঙের কম্বিনেশনটা আমি যবে থেকে এই মার্কেটে আসছি, মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে, তবে থেকেই এই রঙেই এই মার্কেটটাকে রেখেছি। তো আমি সোজা চলে যাব একদম মার্কেটের শেষে লিন্ডস স্ট্রিটের দিকে। আর যাওয়ার পথে দুপাশে গয়নাগাটি আর ছিল ব্যাগ এবং জামা কাপড়, ঘরের অন্যান্য সামগ্রী। সেইগুলোর লোভ কি এড়ানো যায়? তো এখান থেকে আমি কয়েকটা জিনিস সংগ্রহ করে নিয়েছিলাম। সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে গেছিলাম একদম হগ মার্কেটের পিছনে
লিন্ডসে স্ট্রিটের দিকে, তোমরা হয়তো সবাই চিনবে শ্রী লেদার্স ফেমাস সেই পোর্শনটাতে। সেখানে কেন গিয়েছিলাম আর সেখানে কি পাওয়া যায় তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো ওই পোর্শনটাকে যেতে চাও না বা অ্যাভয়েড করো, কিন্তু ওই পোর্শনে আছে অনেক কিছু। আর সেখানে আমি যেতে যেতে অনেক পুতুল, সাজগোজের জিনিস এবং আরও অনেক কিছু দেখতে পেলাম, যেটা তোমরা দেখলে আর যখন নিজেরা যাবে তখন নিজেরাও দেখে নেবে। তো এবার চলো সোজা চলে যাই ফ্লাওয়ার মার্কেটের দিকে। হ্যাঁ, মার্কেটের পিছনে আছে ফ্লাওয়ার মার্কেট। আর পুজোর আগে যেহেতু এই ব্লগটার শ্যুট করেছিলাম, তাই এখানে চলছে অ্যাডভার্টাইজমেন্টের কাজ। তো একটা কার্নিভাল হচ্ছে, একটা প্রোগ্রাম হচ্ছে, এগুলোকে সাইডে রেখে আমি এগিয়ে যাচ্ছি ফ্লাওয়ার মার্কেটের দিকে। আর দেখো এখানে বসেছে একজন মহিলা গয়না নিয়ে, সমস্ত পার্ল আর বিটসের গয়না। চলো এগিয়ে যাই। আর একটু এগোতেই দেখবে সামনেই শুধু ফুল ফুল আর ফুল, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ফুলের সমারোহ। এখানে গিয়ে আমি বললাম আমার না ঠাকুরের পিছনের দিকের একটা সুন্দর করে বাঁশের কঞ্চির গোল রাউন্ড মতো বানিয়ে দাও, যেটাকে আমি পিছনে রাখবো এবং সাজাবো। তো বলার সঙ্গে সঙ্গে উনি একটি কঞ্চি দিয়ে বেশ বুদ্ধি সহকারে একটা ফ্রেম বানিয়ে দিলেন। আর এখান থেকে আমি সংগ্রহ করে নিলাম কিছু আর্টিফিশিয়াল ফুল, যেগুলো সারা বছর থাকবে। আর দেখো কিছু ন্যাচারাল ফুলও এখানে পাওয়া যায়, ফুলের বুকে। যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা এইখান থেকেই কালেক্ট করতে পারো ফুল, ঠিক আছে। আর আরেকটু এগিয়ে গেলেই দেখবো চকলেট, মিষ্টি সমস্ত দোকান। তো বিয়েবাড়িতেও এই মিষ্টি চকলেটগুলো কাজে লাগে। তো এই দাদাটা বানাচ্ছিল সেই ফ্রেমটা, একটা কঞ্চিকে গোল করে দিয়ে বাঁকিয়ে সেটাকে বেঁধে তৈরি করলো একটা ফ্রেম, যেই ফ্রেমটা আমি ঠাকুরের পিছন দিকে সুন্দর করে সাজিয়েছিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল। আর এইবার সেই ফ্রেমটা নিয়ে আর কিছু ফুল কালেক্ট করে আমি ফিরে এসেছিলাম মা লক্ষ্মীকে আহ্বান করার জন্য, মনে অনেক শান্তি, প্রশস্তি আর ভক্তি নিয়ে। পুজোর সামনেই এসে গেছে, আর পুজোর ব্লগগুলো অবশ্যই দেখে নিও, যেখানে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অংশের কিছু কিছু পুজো মণ্ডপ, প্যান্ডেল আমি শেয়ার করব তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো আমার নেক্সট ব্লগের। আর আমি অপেক্ষা করব তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের, যেটা আমাকে নতুন ব্লগ তৈরি করতে অনেকটা এনকারেজ করে।